ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমরা অনেকেই জানি যে সামনেই অনেকগুলি গভর্নমেন্ট এক্সাম রয়েছে। তো আমাদের লক্ষ্য যদি গভর্নমেন্ট এক্সাম হয়, সে ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউপি হতে পারে, কেপি হতে পারে, ডাব্লিউবি পিএসসির আন্ডারে অনেকগুলো এক্সাম রয়েছে, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, আবার এসএসসি জিডি সেন্ট্রালে এসএসসি জিডির এক্সামও কিন্তু আমাদের হবে। একটা এক্সাম এসএসসি জিডির অলরেডি হয়ে গেছে, আবার এই বছরেই কিন্তু আরেকটি এসএসসি জিডির এক্সাম হতে চলেছে। তো এই সমস্ত যে গভর্নমেন্ট জবের এক্সামগুলো রয়েছে, এই গভর্নমেন্ট জবের এক্সামগুলোর কথা মাথায় রেখে আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, এবং মূলত এই ক্লাস জিকে জিএসের উপর কিন্তু আমরা নিয়মিত ক্লাস কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই বলে রাখি যে নিয়মিত জেনারেল স্টাডিজের উপর ক্লাস পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই চ্যানেলের মাধ্যমে আমরা নিয়মিত মক টেস্ট সিরিজ চালানোর আমরা ব্যবস্থা করেছি। পাশাপাশি আলোচনা ভিত্তিক জিকের ক্লাস, আলোচনা ভিত্তিক সম্পূর্ণ জিকের ক্লাসের জন্য কিন্তু এই চ্যানেলটি খুবই উপযোগী হতে যাচ্ছে, খুবই উপকারে আসবে আপনাদের। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, চলো বলে রাখি, এই যে মক টেস্টের সিরিজ, আমরা বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের যে জিকে পোর্শন রয়েছে, সেই জিকে পোর্শনের মক টেস্টের উপর আমরা একটা সিরিজ নিয়ে এসেছি। এই সিরিজ কিন্তু চলতেই থাকবে। আজকে যার সূচনা, আজকে মক টেস্ট 1-এর মধ্য দিয়ে আমরা এর সূচনা করতে চলেছি। এই সিরিজ কিন্তু নিয়মিত চলবে, সপ্তাহে 1 থেকে 2টো মক টেস্ট তোমরা অবশ্যই পাবে। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করবেন, কেননা যখনই এই চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করা হবে, তাড়াতাড়ি যেন সেই ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে পারে। তো এই যে মক টেস্ট, আজ মক টেস্ট 1 আমরা নিতে চলেছি। এই মক টেস্টে আপনার স্কোর কত হচ্ছে? টোটাল 25 কোশ্চেন রয়েছে। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুব নিখুঁতভাবে এখানে রাখা হয়েছে, খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেনগুলো কিন্তু কালেকশন করা হয়েছে, এবং সেই কোশ্চেনগুলোই কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করা হচ্ছে। তা এই কোশ্চেনগুলোর শেষে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে স্কোর, সেই স্কোরটা জানাতে কমেন্টে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, তাহলে প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে আপনারা এই আউট অফ 25-এ আপনার স্কোর কত হলো। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন, এবং এই চ্যানেলের সাবস্ক্রাইব হয়ে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আসবে সেই জন্য নোটিফিকেশান অবশ্যই অল করে রাখবেন। তো চলো মক টেস্ট 1 আমরা আজ শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রথম প্রশ্ন, এর উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে? মণিপুর রাজ্য রয়েছে। ঠিক আছে, দেখো এই মক টেস্টের মধ্য দিয়ে আমরা কিন্তু বেশি আলোচনা করব না, জাস্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা বলার পর একটুকু সময় থাকবে, এর মধ্যেই কিন্তু আপনারা ট্রাই করবেন এর উত্তরটা একবার খাতাতে ড্র করে নেওয়ার। ঠিক আছে, তাতে তোমার স্কোর কত হচ্ছে সেই বিষয়টা কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন কী রয়েছে না, সচিন টেন্ডুলকার কত খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার পান? সচিন টেন্ডুলকার কত খ্রিস্টাব্দে ভারতরত্ন পুরস্কার পান? সঠিক উত্তর হয়ে যাবে 2014। 2014 খ্রিস্টাব্দে সচিন টেন্ডুলকার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, 3 নাম্বার, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ট্রপিক চলনের কথা বলা হয়েছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অক্সিন হরমোন। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 4 নাম্বার প্রশ্নে কী রয়েছে, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে তার রাজধানীতে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেন? অর্থাৎ এখানে 4জন শাসকের নাম দেওয়া আছে, এবং এই 4জন শাসকের মধ্যে কে তিনি তার রাজধানীতে কী বৃক্ষ স্থাপন করেছিলেন? না স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন। তাহলে সেক্ষেত্রে অপশন এ মুর্শিদ কুলি খাঁ, অপশন বি টিপু সুলতান, অপশন সি রঞ্জিত সিং, এবং অপশন ডি হায়দার আলী। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি টিপু সুলতান। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন রয়েছে, বর্তমান ভারতে মোট বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা কত? ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা আমাদের ভারতবর্ষে বর্তমানে কতগুলি? সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশান এতে বলা রয়েছে 36, অপশান বিতে 42, অপশান সিতে 48, এবং অপশান ডিতে রয়েছে 44। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, 42টি বর্তমান ভারতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। আগে 40 ছিল, এখন এবছর, অর্থাৎ এবছর নয় 2023-এ 2টি বেড়েছে, তাহলে হয়েছে কত? 42।
নেক্সট চলে আসবো আমরা নেক্সট 6 নম্বর প্রশ্নে, নিম্নলিখিত ভারতের কোন প্রতিবেশী দেশটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য নয় বলেছে, তাহলে এখানে কোন দেশটি সার্কের সদস্য নয়? শ্রীলঙ্কা, মায়ানমার, মালদ্বীপ না আফগানিস্তান? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কী হবে? দেখে দেখে বলো কী হবে? না, মায়ানমার। মায়ানমার আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু সে সার্কের সদস্য নয়। ওকে, চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে থাকে, তাহলে নিম্নলিখিত কোনটি এলপিজি সিলিন্ডারে থাকে? দেখো, অপশান এতে রয়েছে বুটেন ও প্রোপেন, অপশান বিতে রয়েছে বুটেন ও আইসোবুটেন, অপশান সিতে আইসোবুটেন ও প্রোপেন এবং অপশান ডিতে বুটেন, আইসোবুটেন ও প্রোপেন। তাহলে সেক্ষেত্রে আমাদের এই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর কী হয়ে যাবে না, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুটেন, আইসোবুটেন ও প্রোপেন হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো। সর্পগন্ধা গাছের মূলে নিম্নলিখিত কোন উপক্ষার পাওয়া যায়? সর্পগন্ধা গাছের মূলে নিম্নলিখিত কোন উপক্ষার পাওয়া যায়? ডাটুরিন, রেসারপিন, কুইনাইন, ভেসিন? সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রেসারপিন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো 9 10 নম্বর প্রশ্ন, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করেন? রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? অপশান এতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান বি হাইকোর্টের প্রধান বিচারপতি, অপশান সি রাষ্ট্রপতি এবং অপশান ডি বিধানসভার অধ্যক্ষ। অর্থাৎ 10 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি হবে না, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি হাইকোর্টের প্রধান বিচারপতি। উত্তর হয়ে যাবে আমাদের কি, হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট রয়েছে 11 নম্বর প্রশ্ন। তার আগে বলে নিই, যদি এই চ্যানেল এবং এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তো অবশ্যই এই ভিডিওকে লাইক করবেন, এই চ্যানেলকে বা এই চ্যানেলের ভিডিওকে অবশ্যই শেয়ার করবেন এবং পাশাপাশি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, চলো তাহলে 11 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে না, 11 নম্বর প্রশ্নে বলা রয়েছে 1930 খ্রিস্টাব্দে কোন ভাইসরয়কে গান্ধীজি তার 11 দফা দাবি পেশ করেছিলেন? কোন ভাইসরয়কে তিনি অর্থাৎ গান্ধীজি 11 দফা দাবি পেশ করেছিলেন? দেখো, অপশান এতে বলা আছে লর্ড জেমসফোর্ড, অপশান বিতে লর্ড ওয়েলিংটন, অপশান সি লর্ড আরউইন এবং অপশান ডি লর্ড হার্ডিঞ্জ। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি লর্ড আরউইন। ওকে, চলো 12 নম্বর প্রশ্নে বলা রয়েছে 1984 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিম্নলিখিত কোন গ্যাসটি দায়ী? তাহলে আমরা সকলে জানি যে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। তাহলে সেক্ষেত্রে সেখানে যে দুর্ঘটনাটি হয় তার জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি? তাহলে সেক্ষেত্রে এখানে গ্যাসের নাম বলা আছে অনেকগুলো। দেখো, অপশান এতে বলা আছে মিথাইল আইসোসায়ানাইট, অপশান বিতে কার্বামিন ক্লোরাইড বা ফসজিন, অপশান সি হাইড্রোজেন সায়ানাইড এবং অপশান ডি উপরে সবগুলি। তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি উপরের সবগুলি। মূলত যে গ্যাসটি দায়ী ছিল সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড বা মিগ গ্যাস, কিন্তু এর পাশাপাশি এই 3টি গ্যাসও কিন্তু ছিল, বাকি যে 2টি গ্যাস তাহলে এগুলোও কিন্তু ছিল। তাহলে প্রধান যদি একমাত্র দায়ী বলে তাহলে অপশান এ হবে, কিন্তু এক্ষেত্রে এই 3টি গ্যাসেই কিন্তু কম বেশি দায়ী ছিল। ওকে, চলো তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে আসি 13 নম্বর প্রশ্নে, যে 2023 সালে আছড়ে পড়া ঘূর্ণিঝড় মোকা বা মোচা নামকরণ করে কোন দেশ? দেখো, 2023 সালের শেষ দিকে একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল যার নাম ছিল মোকা বা মোচা। তাহলে এর নামকরণ কে করেছিল? সৌদি আরব, ওমান, ইয়েমেন না ডিতে রয়েছে থাইল্যান্ড? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি ইয়েমেন। ইয়েমেন এর নামকরণ করেছিল। ওকে, চলো 14 নম্বর প্রশ্নে বলা রয়েছে 2023-এ কোন দেশ ব্রিক্স সামিট যেটা হয় না সেই ব্রিক্স সামিটের আয়োজন করেছিল? অর্থাৎ এই বিগত যে 2023 সাল, সেই 2023 সালে ব্রিক্সের সামিট বা ব্রিক্স সামিট আয়োজন করেছে কোন দেশ? অপশান এতে অপশান এতে ভারত, অপশান বি ব্রাজিল, অপশান সি চীন এবং অপশান ডি দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দক্ষিণ আফ্রিকা। ওকে, চলো 15 নম্বর প্রশ্নে বলা রয়েছে নিচের কোন মৌলের অভাবে গাছের পাতায় ক্লোরোসিস হয়? অপশান এতে বলা রয়েছে ম্যাগনেসিয়াম, অপশান বিতে ক্যালসিয়াম, অপশান সিতে ফসফরাস এবং অপশান ডি সোডিয়াম। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবেই কিন্তু গাছের এই রোগটি হয়। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা চলে আসি 16 নম্বর প্রশ্নে চলে যাব। 16 নম্বর প্রশ্নে বলা রয়েছে যে ম্যানোমিটার কি?
ম্যানোমিটার বলতে কী বোঝায়? অপশান এতে বলা আছে উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্র, অপশান বিতে বৈদ্যুতিক শক্তি পরিমাপক যন্ত্র, অপশান সিতে গ্যাসের চাপ মাপার যন্ত্র, অপশান ডিতে সূর্যের বিকিরণ মাপার যন্ত্র। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশান সি, অর্থাৎ গ্যাসের চাপ মাপার যন্ত্র হচ্ছে ম্যানোমিটার। ওকে, চলো অপশান সি হয়ে যাবে 16 দাগের সঠিক উত্তর। 17 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পুলিৎজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে জড়িত? অর্থাৎ এই যে পুলিৎজার পুরস্কার বলে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা কোন ফিল্ডে দেওয়া হয়? চিকিৎসা বিজ্ঞানে, সাংবাদিকতাতে, অসামরিক বিমান চালনাতে, না অলিম্পিকে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 17 দাগের প্রশ্নের সাংবাদিকতা, অর্থাৎ অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। সাংবাদিকতার ক্ষেত্রে বা জার্নালিজম ফিল্ডেই কিন্তু এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। ওকে, নেক্সট চলে আসবো আমরা 18 নম্বর প্রশ্নে বলা রয়েছে অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? অপশান এতে বলা আছে গুরু অমরদাস, অপশান বি গুরু অর্জুন, অপশান সি গুরু রামদাস এবং অপশান ডি গুরু হরগোবিন্দ। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গুরু অর্জুন। পঞ্চম গুরু অর্জুনের সময়কালেই কিন্তু অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মিত হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্নে আমরা চলে এলাম পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করে? পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করে? প্রশ্ন নাম্বার 19 আমাদের বলা রয়েছে। সেক্ষেত্রে অপশান এতে বলা আছে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর, অপশান বিতে বলা আছে ভারত মহাসাগর ও উত্তর মহাসাগর, অপশান সিতে প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর এবং অপশান ডিতে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। তাহলে এক্ষেত্রে যে চারটি অপশান রয়েছে তাতে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে কোন খাল? না পানামা খাল। ঠিক আছে, চলো নেক্সট 20 নম্বর প্রশ্নে চলে আসি আমরা ভারতীয় সংবিধানের কততম ধারাতে রাজ্য শাসন সংক্রান্ত অচলাবস্থার জন্য জরুরি অবস্থার ঘোষণার বিধি রয়েছে? আবার দেখো ভালো করে পড়ি, ভারতীয় সংবিধানের কততম ধারাতে, এখানে বলেছে কততম ধারাতে রাজ্য শাসন সংক্রান্ত অচলাবস্থার জন্য জরুরি অবস্থা ঘোষণার বিধি রয়েছে। অর্থাৎ কোন ধারাতে রাজ্য শাসন সংক্রান্ত যদি অচলাবস্থা কোনো রাজ্যে দেখা দেয় তাহলে সেখানে জরুরি অবস্থা বা এমার্জেন্সি লাগু করা যেতে পারে। এই যে বিধি, এই বিধি কিন্তু আমাদের কোন ধারায় বলা রয়েছে এখানে সেটাই জানতে চাওয়া হচ্ছে। অপশান এতে বলা আছে 355, অপশান বি 360, অপশান সি 356 এবং অপশান ডিতে বলা আছে 358। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 356। 356 নম্বর ধারাতে কিন্তু এই বিষয়টি উল্লেখ রয়েছে। ওকে, চলো নেক্সট 21 নম্বর প্রশ্নে চলে আসি নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রটির অবস্থান ভারতবর্ষে নেই? আবার বলি, নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রটির অবস্থান ভারতবর্ষে নেই? অপশান এতে বলা রয়েছে রোপার, অপশান বি কালীবঙ্গান, অপশান সি হরপ্পা এবং অপশান ডি লোথাল। দেখো এখানে রোপারও আমাদের ভারতে আছে, কালীবঙ্গানও ভারতে আছে, লোথালও ভারতে আছে, কিন্তু হরপ্পার নামক প্রত্নকেন্দ্রটি ভারতে নেই। সে বর্তমান এখন কোথায় আছে? বর্তমান পাকিস্তানে আছে। তাহলে তার মানে এই চারটি অপশানের মধ্যে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এই অপশান সি হরপ্পা কিন্তু বর্তমান ভারতবর্ষে নেই। ওকে, চলো 22 নম্বর প্রশ্ন হীরক চতুর্ভুজ নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? হীরক চতুর্ভুজ নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অপশান এতে বলা রয়েছে সড়কপথ, অপশান বি রেলপথ, অপশান সি জলপথ এবং অপশান ডি আকাশপথ। কোন ক্ষেত্রে এই হীরক চতুর্ভুজ শব্দটি কিন্তু জড়িয়ে রয়েছে বা যুক্ত রয়েছে? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রেলপথ, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট 23 নম্বর প্রশ্নে কী বলা রয়েছে বুল এবং বেয়ার। বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সঙ্গে বা কিসের সাথে জড়িত? বুল এবং বেয়ার শব্দ দুটি কিসের সঙ্গে জড়িত? অপশান এতে বলা আছে ব্যাংকিং, অপশান বি শেয়ার বাজার, অপশান সি আন্তর্জাতিক বাণিজ্য, অপশান ডি অন্তর্দেশীয় বাণিজ্য। তাই না? তাহলে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান বি হবে, অর্থাৎ শেয়ার বাজার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। শেয়ার বাজারের সাথে বুল এবং বিয়ার শব্দ দুটি জড়িত। নেক্সট 24 নম্বর প্রশ্ন অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়? দেখো অপশানে রয়েছে উইভিং,
অপশন বিতে খাদ্য প্রক্রিয়াকরণ, অপশন সি বাদ্যযন্ত্রে এবং অপশন ডি যোগাযোগ। তাহলে এক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের প্রধান ব্যবহার সাধারণত আমরা যোগাযোগের ক্ষেত্রেই দেখতে পাই। তাহলে সেক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো 25 নাম্বার অর্থাৎ আজকের এই মক টেস্টের শেষ প্রশ্নে আমরা চলে এসেছি এবং সেই শেষ প্রশ্নে বলা রয়েছে লাইফ ডিভাইন বইটির রচয়িতা কে? লাইফ ডিভাইন বইটির রচয়িতা কে, এটা আমাকে জানতে চেয়েছে এবং এর অপশানে রয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিতে বালগঙ্গাধর তিলক, সিতে বিপিনচন্দ্র পাল এবং ডিতে রয়েছে অরবিন্দ ঘোষ। তাহলে এই 25 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি অরবিন্দ ঘোষ। ঋষি অরবিন্দ ঘোষ লাইফ ডিভাইন বইটির রচয়িতা বা তিনি এই বইটি রচনা করেন। তো ফ্রেন্ডস, এখানে আমরা একটা মক টেস্ট নিয়ে আলোচনা করলাম। জাস্ট এই মক টেস্টে স্কোর কত হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা কিন্তু প্রতি সপ্তাহে মক টেস্ট নিয়ে আসার চেষ্টা করব, পাশাপাশি প্রতি সপ্তাহে কিন্তু জিকের উপর ক্লাস, ডেসক্রিপটিভ ক্লাসও কিন্তু আমরা বিভিন্ন সাবজেক্টের, সে হিস্ট্রি হতে পারে, পলিটি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, সায়েন্স হতে পারে, কম্পিউটার হতে পারে, সমস্ত জিকে বা জিএসের যে পোর্শনগুলো রয়েছে সমস্ত জায়গার ক্লাস বা সমস্ত ফিল্ডের ক্লাস কিন্তু আমরা এই চ্যানেলে নিয়ে আসবো। তাই অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।